আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা পড়ব মেজর পর্বের 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথিস সম্পর্কে। তো এখানে প্লাটি শব্দের অর্থ হলো প্লেট বা ফ্ল্যাট বা চ্যাপ্টা, আর হেলমিনথিস শব্দের অর্থ হলো ওয়ার্ম বা কৃমি। তো আমরা ইতিমধ্যে জেনেছি কৃমি পর্ব বলা হয় 3 এবং 4 নাম্বার পর্বকে। 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথিস এবং 4 নাম্বার পর্ব নেমাটোডা অথবা নেমাটোহেলমিনথিসকে আমরা কৃমি পর্ব বলি। আচ্ছা, আর প্লাটিহেলমিনথিস মানে কি? চ্যাপ্টা কৃমি। এটার অপর নাম কি? ফিতা কৃমি। তো তুমি একটি কথা চিন্তা করো, দর্জির যে ফিতা রয়েছে তার ফিতাটা কিন্তু কি? চ্যাপ্টা। তো চ্যাপ্টা কৃমি মানে কি? ফিতা কৃমি। চ্যাপ্টা কৃমি মানে কি? ফিতা কৃমি। তো আরেকটি কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, আর্থ ওয়ার্ম নামে আর্থ ওয়ার্ম এইটা কিন্তু কেঁচোকে বলা হয়, এটা একটা উপাধি। অ্যাকচুয়াল কৃমি কিন্তু 3 এবং 4 নাম্বার পর্বে আছে, বাট আর্থ ওয়ার্ম অথবা সেগমেন্টাল ওয়ার্ম নামে একটি উপাধি রয়েছে কেঁচুর। এটা কিন্তু প্যাচ লাগানো যাবে না, এটা ভার্সিটির বিভিন্ন এডমিশন টেস্টে এসে থাকে। আচ্ছা, তারপর দেখো এখানে যে নামকরণ দেওয়া আছে, যে এই পর্বের নামকরণ করেন গোজেনবার্গ, এটা লাগবে না, এটা লেস ইম্পর্টেন্ট। তো কৃমি হতে গেলে কতগুলো শর্ত ফিল আপ করতে হয়। কাকে আমরা ওয়ার্ম বা কৃমি বলবো? দেখো আমরা কাকে কৃমি বলবো, কাকে আমরা ওয়ার্ম বা কৃমি বলবো। কৃমি হতে গেলে আমরা প্রথমে দেখব কৃমি বা ওয়ার্ম। কৃমি বা ওয়ার্ম শব্দের অর্থ হলো সাপের মতো। সাপের মতো যারা দেখতে সাপের মতো যারা, তাদেরকে আমরা ওয়ার্ম বলি। ওয়ার্মের দেহ হবে লম্বাটে এবং এদের পা থাকবে না, পা নেই, এবং এরা হবে নন কর্ডেট। তো নন কর্ডেট, পা থাকবে না, দেহ লম্বাটে, এই শর্তগুলো ফিল আপ করলে এবং এটি দেখতে সাপের মতো হলে তাকে আমরা বলবো কি? কৃমি। তো প্লাটিহেলমিনথিস এটা কি? এটা হলো চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। তারপর দেখো প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য মনে রাখার জন্য তার নামটাই যথেষ্ট। দেখো এখানে আমরা প, ট, হ, ল, থ, ম সবকিছু নিয়েছি, অর্থাৎ প্লাটিহেলমিনথিসের নামটার দিকে আমরা তাকালে তার বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই। যেমন প্লাটিহেলমিনথিসের প্রথম বর্ণ প থেকে আমরা মনে রাখবো এরা পরজীবী। এরা নর্মালি কৃমিরা আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্তে বসবাস করে। হ্যাঁ, গরু, ছাগল, শূকর এদের ক্ষুদ্রান্ত বৃহদন্তে বসবাস করে এবং তারা যে প্রাণীতে বসবাস করে তার ক্ষতি করে, তার রক্ত খায়, এজন্য তাকে আমরা বলতে পারি কি? পরজীবী। এক জায়গায় বসবাস করা এবং তার ক্ষতি করা, ওটাকে আমরা কি বলবো? পরজীবী। তাহলে প থেকে মনে রাখবো আমরা পরজীবী। তবে কিছু সদস্য আছে এরা কি? মুক্তজীবী। কিছু সদস্য রয়েছে মুক্তজীবী, বাট অধিকাংশই কি? পরজীবী। এদের পৌষ্টিকতন্ত্র সরল এবং অসম্পূর্ণ। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। এটার মানেটা কি? তো পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ এটা কেন বললো? দেখো পৌষ্টিকতন্ত্র আসলে 2 ধরনের। পৌষ্টিকতন্ত্র এখানে রয়েছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী এবং রয়েছে কি? পরিপাক গ্রন্থি। তো প্লাটিহেলমিনথিসের পরিপাক নালী রয়েছে, বাট পরিপাক গ্রন্থি নেই। তো যাদের পরিপাক নালী আছে, পরিপাক গ্রন্থি নেই, তাহলে তাদের কি? পরিপাক তন্ত্রটা কি? অসম্পূর্ণ, ইনকমপ্লিট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, প্লাটিহেলমিনথিসের পরিপাক তন্ত্র অসম্পূর্ণ। এরা টিপ্লোব্লাস্টিক অথবা কি? ত্রিস্তরী। ট থেকে মনে রাখবে টিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তরী। আর এদের সংগঠন মাত্রা কেমন? টিস্যু অঙ্গমাত্রা। আমরা কিন্তু এটা জানি, অনেকগুলো কোষ মিলে তৈরি করে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে তৈরি করে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে কি? তন্ত্র। তো খেয়াল করো, আমরা এরকম লিখেছিলাম 1, 2, 3, 4। তাহলে 3 নম্বর পর্ব প্লাটিহেলমিনথিস 3 নম্বর পর্ব। তো আমরা যখন 3 নম্বর বলবো তাহলে এটা কি? অঙ্গমাত্রার। আমরা যখন অঙ্গমাত্রা বলবো তার সাথেরটাকে নিয়ে বলবো, অর্থাৎ টিস্যু অঙ্গমাত্রার। ঠিক আছে, তো সংগঠন মাত্রা কেমন? টিস্যু অঙ্গমাত্রার সংগঠন। আচ্ছা,
তারপর হ থেকে মনে রাখবে এদের হুক থাকে, হুকের সাথে সাথে মনে রাখবে কি এদের চূষকও থাকে, হুক থাকে চূষক থাকে। হুক কি? হুক হলো কার্ভ, ঠিক আছে, বাঁকানো এবং শক্ত হবে, ঠিক আছে। মনে রাখবে বিভিন্ন ট্রাক থেকে মালামাল যে নামাই এরকম হুক থাকে, ঠিক আছে, শক্ত বাঁকানো হুক থাকে। এই কৃমিদের ক্ষেত্রেও প্লাটিহেলমিনথিস কৃমিদের ক্ষেত্রে হুক থাকে। এরা কি করে? হুক দিয়ে পোষক দেহের সাথে অ্যাটাচমেন্টে বা সংযুক্ত হতে হেল্প করে। আচ্ছা, তো এই হুক এক সারি বা দুই সারি থাকতে পারে, ইন্টারনেট না থাকার কারণে ছবি দেখাতে পারছি না। তো এই হুক এক সারি বা দুই সারি থাকতে পারে, এটা পোষকদের সাথে সংযুক্ত হতে সহায়তা করে, আটকে থাকে। আর চূষক দিয়ে কি হয়? চূষক দিয়ে একটি সাকশন ফোর্স তৈরি হয়, অ্যান্ড এই চূষক দিয়ে সে রক্ত সাক করে, ঠিক আছে। হুক দিয়ে ধরো অন্ত্রের সাথে সে আটকে আছে, তো যখন সে হুক দিয়ে অন্ত্রের সাথে আটকে থাকে তখন অন্ত্র থেকে কি রক্ত বের হয়, ওই রক্ত সে এই চূষক দিয়ে কি করে? চুষে চুষে পান করে, ঠিক আছে, সাক করে। আচ্ছা, এদের লার্ভা দশা থাকে, লতে মনে রাখবে লার্ভা দশা। লার্ভা দশার মধ্যে একটি নাম দেওয়া আছে রেডিয়া, আরো কিছু লার্ভা আছে। এদের রেডিয়া লার্ভা ছাড়াও আরো কতগুলো লার্ভা রয়েছে, দেখো এদের মধ্যে সার্কারিয়া নামক একটি লার্ভা পাওয়া যায়, সার্কারিয়া। তো খেয়াল করো, সার্কি শব্দের অর্থ হলো লেজ, হ্যাঁ, আর লেজ যেহেতু আছে তাহলে অবশ্যই এটা কি সাঁতারু, সাঁতার কাটতে পারে, চলাচল করতে পারে। তো এইটার দেখো একটি লেজ রয়েছে, এটা হলো কি তার লেজ। তো সার্কারিয়া লার্ভা দেখতে কিরকম সে অনুযায়ী নামকরণ করা হয়েছে। যদি আমরা দেখি তার চিত্র দেখি তার মধ্যে একটি লেজ রয়েছে, যেন তার নাম কি সার্কারিয়া। এই সার্কারিয়া লার্ভা পোষকদের সংযুক্ত হলে এটি ত্বক ভেদ করে, হ্যাঁ, আমাদের রক্তনালীতে প্রবেশ করতে পারে। সাপোজ তুমি ওয়াশরুমে গেলে অজু করতে জুতা ছাড়া, তো এটা তোমার পায়ের তালুতে সে কিন্তু কি তালু দিয়ে কি প্রবেশ করতে পারবে তোমার রক্তনালীর মধ্যে, ঠিক আছে। তো অবশ্যই ওয়াশরুমে জুতা নিয়ে যেতে হবে। আচ্ছা, সিস্টি সার্কাস আরেকটি লার্ভা রয়েছে, তার নাম হলো সিস্টি সার্কাস। সিস্ট শব্দের অর্থ কি? সিস্ট শব্দের অর্থ থলি। এটা আমরা অনেক জায়গার মধ্যে পাবো। সিস্টিক ডাক্ট, পিত্তথলিতে ছিল সিস্টিক ডাক্ট, অথবা আমাদের মায়েদের অথবা বোনেদের জরায়ুতে একটি সমস্যা বা রোগ হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ঠিক আছে। জ্বরের মধ্যে এরকম ছোট ছোট থলি হয়, ছোট ছোট বল হয়, এইখানে কি চর্বি পানি এগুলো জমে, এটাকে বলে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। অনেকগুলো বল হয়, এই জন্য বলে পলিসিস্ট মানে কি থলি, ঠিক আছে, ওভারি সিনড্রোম। তো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এইখানে কি ছোট ছোট থলি হয় যেগুলোর ভিতরে চর্বি অথবা পানি এগুলো থাকে। তো সার্কি, সার্কি শব্দের অর্থ কি? লেজ। আর সিস্ট মানে কি বলো? থলি। তো এটি এমন একটি লার্ভা, এটি প্লাটিহেলমিনথিস কৃমিদের এমন একটি লার্ভা, এক পাশে কি থাকবে? এক পাশে থাকবে থলি এবং অপর পাশে কি থাকবে? একটি লেজের মতো পার্ট থাকবে। এক পাশে থলি, অপর পাশে কি লেজ। এই লার্ভাটা দেখতে এরকম, এজন্য এটার নাম কি সিস্টি সার্কাস লার্ভা। তো শকুরের যে ফিতাকৃমি রয়েছে, ফিতাকৃমি, এই কৃমিদের লার্ভাটার নাম কি? সিস্টি সার্কাস। সিস্টি সার্কাস লার্ভা কোথায় পাওয়া যায়? উত্তর হলো শকুরের ফিতাকৃমিতে। এত ডিটেলস তোমাকে আশা করি কেউ পড়াবে না। আচ্ছা, তারপর দেখো, শকুরের যদি অর্ধসিদ্ধ হাফ বয়েল মাংস আমরা খাই, মানুষরা যদি খাই, তখন এই মানুষ এই কৃমি দ্বারা কি সংক্রমিত হতে পারে। তো শূকর কিন্তু মোটামুটি অনেকগুলো রোগের জীবাণু গ্রহণ করে, এই জন্য ইসলামে কিন্তু এই শূকরের মাংস কিন্তু হারাম, ঠিক আছে। ইসলাম যা দিয়েছে সব কিছুই যৌক্তিক, ঠিক আছে। তো এই শূকরের শরীরে অসংখ্য রোগ জীবাণু থাকে, এগুলোর মাংস খেলে, হ্যাঁ, যেরকম অর্ধসিদ্ধ মাংস খেলে এই কৃমিটা কিন্তু সিস্টি সার্কাস কৃমিটা কিন্তু আমাদের শরীরে চলে আসতে পারে। এটা শরীরে আসলে কিন্তু আমাদের অনেক রোগ হতে পারে, টিস্যু ড্যামেজ, অনেক অর্গান নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর দেখো আমরা যেটা পড়লাম, একটা তোমাদের সিঁড়ি দেওয়া আছে রেডিয়া নামক লার্ভাটা, এটাই বেশি আসে। রেডিয়া নামক লার্ভা কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে প্লাটিহেলমিনথিস। এই রেডিয়া লার্ভাটা আসলে তার চেহারা দেখে হয়নি, লার্ভার চেহারা দেখে হয়নি, এটা হয়েছে আবিষ্কারকের নাম অনুসারে ফ্রান্সিসকো রেডি, একজন বিজ্ঞানীর নাম ফ্রান্সিসকো রেডি। ওনার নাম অনুসারে, অর্থাৎ বিজ্ঞানীর নাম অনুসারে বা আবিষ্কারকের নাম অনুসারে এই লার্ভার নাম দেওয়া হয়েছে কি? রেডিয়া। এটা দেখতে অনেকটা থলের মতোই, ঠিক আছে, এরকম লম্বাটা একটা থলের মতো দেখতে, হ্যাঁ, এটা একটা রেডিয়া। আচ্ছা, আরো একটি লার্ভা প্লাটিহেলমিনথিস পরের প্রাণীদের মধ্যে পাওয়া যায়, সেটাকে বলে স্পোরোসিস্ট, ঠিক আছে। স্পোরোসিস্ট, স্পোর মানে কি বলতো? স্পোর মানে হলো রেণু, স্পোরোসিস্ট, সিস্ট মানে কি? থলি। তো এদের শরীরে একটি থলি থাকে, একটি থলি, এইরকম একটা থলি থাকে, এবং এর ভিতরে থাকে কিছু জনন কোষ, ঠিক আছে। এর ভিতরে কি থাকে? কিছু জনন কোষ থাকে। এই জনন কোষগুলোই
আসলে পরবর্তীতে লার্ভা তৈরি করে। এগুলো কি জনন কোষ, এই জনন কোষগুলোই আসলে লার্ভা তৈরি করে। অ্যাকচুয়ালি স্পোরোসিস্ট, এটা লার্ভার নাম না, এটা একটা দশা। এই স্পোরোসিস্টের ভিতরে স্পোর মানে কি রেণু, তো রেণু মানে কি যারা একটা জীবদেহ তৈরি করবে, পরবর্তীতে যারা একটা জীবদেহ তৈরি করবে তাদেরকে আমরা স্পোর বলি। স্পোর শব্দের তো কি রেণু, যারা পরবর্তীতে জীবদেহ তৈরি করে, জীব তৈরি করে, তাদেরকে আমরা রেণু বলি। তো এই স্পোরোসিস্টের ভিতরে একটা থলি, সিস্ট মানে থলি, এটার ভিতরে কি থাকে, অনেকগুলো স্পোর বা জনন কোষ থাকে, ঠিক আছে, জনন কোষ থাকে। আচ্ছা, এই জনন কোষগুলো পরবর্তীতে কোনো একটা লার্ভা তৈরি করবে। তো রেডিয়া, সার্কারিয়া, সিস্টিসার্কাস এবং স্পোরোসিস্ট, এই সবগুলোই হলো প্লাটিহেলমিনথেস পর্বের লার্ভা। আমরা শুধুমাত্র মুখস্থ করলাম না, আমরা কিন্তু ডিটেলসে জেনে নিলাম কেন, কিভাবে, কেন নামকরণ করা হয়েছে, সব কিছুর ডিটেলস, ঠিক আছে। এভাবেই তোমার পড়া উচিত, তোমাকে কখনোই মুখস্থ তুমি পড়া উচিত না। আমি শিওর 80% স্টুডেন্ট, তুমি মানো অথবা না মানো, এই নামকরণ কেন হয়েছে তা জানে না। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট এটা তোমার জানা উচিত। শুধুমাত্র কিছু পড়াশোনা করে তুমি A+ পেয়ে গেলে, এই পড়াশোনার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ডিটেলসে গিয়ে পড়তে হবে, ভিতরে গিয়ে পড়তে হবে, কেন বলা হলো, এটা নামকরণের কারণটা কি। যখন তুমি এগুলো জানতে পারবে, বুঝতে পারবে, তখন বায়োলজি তোমার কাছে সহজ হবে, তোমার কাছে বোরিং লাগবে না, কঠিন লাগবে না। তারপর এদের মধ্যে মতেমন্ডাক বা মস্তক দেখা যায়। এদের মস্তক আসলে এটাকে বলা হয় স্ক্রোল্যাক্স, এটা তোমাদের আপাতত লাগবে না। স্ক্রোল্যাক্স, তাদের যে মাথার পার্টটা, এটাকে আমরা স্ক্রোল্যাক্স বলি। এই স্ক্রোল্যাক্স অংশে কিন্তু হুক চূষক এগুলা থাকে। ওকে, তারপর এদের দেহ কেমন, দেহ তো নরম। এদের দেহটা কেমন, এদের দেহটা হলো নরম। আচ্ছা, তো নরম যেখানে তুমি মনে রাখবা, সেখানে থাকে কিউটিকল। কাইটিন এবং কিউটিকল নিয়ে তোমাদের দুইটা ঝামেলা হয়। কাইটিন এবং কিউটিকল নিয়ে তোমাদের দুইটা বিখ্যাত ঝামেলা। যেরকম কাইটিন, কোথায় লিখি, এখানে লিখি কাইটিন, মনে রাখবে কাইটিন এটা হলো শক্ত। কাইটিন কি, কাইটিন হলো কার্বোহাইড্রেট। দেখো কতে হয়েছে কার্বোহাইড্রেট, এটা কেমন শক্ত। আর আরেকটা কি কিউটিকলের শেষের বর্ণ দেখো লতে মনে রাখবা কি লিপিড কেমন, লিপিড হয় নরম, এটা হয় কি নরম। তাহলে যেখানে নরম জিনিস আছে সেখানে থাকবে কি কিউটিকল। নরম মানে কি কিউটিকল, আর শক্ত জিনিসের মধ্যে কি থাকবে কাইটিন। তাহলে দেখো চিংড়ির যে উপরে একটা খুলক থাকে, ওইখানে কি থাকবে, ওটা শক্ত, তাহলে কি থাকবে কাইটিন থাকবে। কৃমির শরীর কেমন, কৃমির শরীর নরম। যুগের শরীর কেমন, যুগের শরীর নরম। তো নরম জিনিসের মধ্যে কি থাকবে কিউটিকল। তো কৃমির শরীর নরম, তো এখানে কি থাকবে বলো, এখানে থাকবে কি কিউটিকল। তারপর দেখো আমরা দেখে নিলাম দেহ তো কেমন নরম এবং কিউটিকল যুক্ত। এদের প্রতিসাম্যতা দ্বি পার্শ্ব প্রতিসম। তো কোনো একটা প্রাণীকে যদি আমরা কেন্দ্রীয় অক্ষ বরাবর সমান দুই ভাগে ভাগ করতে পারি, তাকে আমরা দ্বিপার্শ্ব প্রতিসমতা বলি। এই প্রতিসাম্যতা নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। মানুষের কিন্তু দ্বিপার্শ্ব প্রতিসম। তো এটা আপাতত তোমরা স্কিপ করতে পারো, কারণ এটা তোমাদের ক্লাসে আমি ডিটেলসে পড়াই নাই। তো এটা মনে রাখতে পারো আপাতত 3 থেকে বাকি সবাই মোটামুটি দ্বিপার্শ্ব প্রতিসম, 2-1টা ব্যতিক্রম আছে। 5 নাম্বার 8 নাম্বার একটু ব্যতিক্রম আছে। তো আপাতত এটা মনে রাখতে পারো। 2 নম্বর পর্ব কি অরীয় প্রতিসম, 1 নম্বর কি অপ্রতিসম। আপাতত এটুকু মনে রাখতে পারো। আর এটার মধ্যে 5 এবং 8 এদের মধ্যে কিন্তু একটু ব্যতিক্রম আছে। এরা দ্বিপার্শ্ব প্রতিসম থাকা সত্ত্বেও একটু ব্যতিক্রম আমরা দেখবো ডিটেলসে। তো আপাতত মনে রাখো এরা দ্বিপার্শ্ব প্রতিসম, ঠিক আছে, বাইল্যাটারাল সিওমেট্রি। আচ্ছা, এদের যে দন্তার সাথে মনে রাখবা শিখাকোষ, এদের রেচনাঙ্গের নাম শিখাকোষ। এদের রেচনাঙ্গের নাম কি, এদের রেচনাঙ্গের নাম হলো শিখাকোষ। এই শিখাকোষ সম্পর্কে আমরা একটু জানি। এদের রেচনাঙ্গের নাম শিখাকোষ, এরা রেচনে ভূমিকা রাখে। তো দেখো শিখাকোষ জিনিসটা কি, শিখাকোষ অনেকটা এরকম। শিখাকোষ দেখো এটা হলো নিউক্লিয়াস, আর এইখানে থাকবে কতগুলো সিলিয়া, এখানে থাকবে কতগুলো সিলিয়া। তো এগুলা দেখতে, এই সিলিয়াগুলোকে যখন আন্দোলিত হয় দেখলে মনে হয় আগুনের শিখা, ফ্লেম সেল, ঠিক আছে, এই জন্য এটাকে বলে ফ্লেম সেল বা শিখাকোষ।
এই শিখা কোষের আন্দোলন, কার আন্দোলন? এই যেগুলো সিলিয়া, লালগুলা কি? এগুলো সিলিয়া। সিলিয়া, এই সিলিয়াগুলোর আন্দোলনে শিখা কোষ থেকে হ্যাঁ বজ্র পদার্থ পানির সাথে বাহিরে বের হয়। তাহলে কি, যদি বাহিরে বের হয়, এটা ধরো নালী, বজ্র পদার্থগুলা এই নালী পথে বাহিরে বের হচ্ছে, তাহলে এখানে একটা ফাঁকা স্থান সৃষ্টি হবে, শূন্যস্থান সৃষ্টি হবে। তো কোষের যে বজ্র, এটা আবার শিখা কোষে প্রবেশ করবে। ঠিক আছে, এটা চলতেই থাকবে। তো সিলিয়ার আন্দোলনে শিখা কোষের বজ্র পদার্থগুলো বের হয় এবং এখানে একটা শূন্যস্থান তৈরি হয়। কোষের যে বজ্র, এখানে ধরো কোষ আছে, আশেপাশে কোষ আছে, আশেপাশের কোষগুলোর বজ্র কি আবার শিখা কোষে প্রবেশ করে। ওই বজ্রগুলো আবার কি নালী পথে সিলিয়ার আন্দোলনে কি বাইরে বের হয়ে যায়। এই যে এইগুলাকে আমরা কি বলবো? এগুলা কি? এগুলো হলো সিলিয়া। ঠিক আছে, পুরাটা কি? পুরাটা হলো শিখা কোষ বা ফ্লেম সেল। এটা কিন্তু আমার এইচএসসি পরীক্ষায় আসছিল। ফ্লেম সেল দেখা যায় বা শিখা কোষ দেখা যায় কোন পর্বের প্রাণীতে? উত্তর ছিল প্লাটিহেলমিনথিস। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এদের রেচনাঙ্গের নাম কি? তাহলে এদের রেচনাঙ্গের নাম হলো শিখা কোষ। এটা তোমরা পরে পরে প্রোটোনেফ্রোডিয়া, সোলোনোসাইট, এগুলো আপাতত লাগবে না। তারপর এদের শ্বসনতন্ত্র কি? অনুপস্থিত। তুমি মনে রাখতে পারো এরা বাস করে কোথায়? ক্ষুদ্রান্তে বৃহদন্তে। আমরা জানি কি ক্ষুদ্রান্তে বৃহদন্তে প্রাইমারি স্টল থাকে, প্রাথমিক মল থাকে। মল কেমন? মল হলো গন্ধ। তো এদের কি নাই? নাক নাই, এজন্য এখানে তারা থাকতে পারে। তুমি জাস্ট মনে রাখতে পারো এইভাবে। তো আমি মনে রাখতাম যেহেতু এরা প্রাইমারি স্টল এর জায়গায় বাস করে, ওইখানে অনেক গন্ধ, এজন্য তারা টিকে থাকতে, যদি টিকে থাকতে চায় তাহলে তাদের নাক থাকা চলবে না। তো এদের কি নাই? শ্বসনতন্ত্র নাই, মানে নাক নাই। এদের রক্ত সংবহন তন্ত্র, লসিকা সংবহন তন্ত্র এগুলো নাই। কঙ্কাল তন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, আর দন্তের সাথে মনে রাখবা কি? আর কি? অ্যাসিলুম। ঠিক আছে, তোমাদেরকে পড়েছি 1 2 3। 1 2 3 কি? অ্যাসিলুম। 4 কি? সিউডোসিলুম। বাকি সবাই কি? ইউসিলুম। ঠিক আছে, তো 1 2 3 এটা 3 মানে কি? সিলুম বিন। এদের কোনো কি? সিলুম নাই। সিলুম কি? সিলুম হলো ফাঁকা স্থান, পরিপাক নালী এবং দেহ গহ্বরের মাঝখানের ফাঁকা স্থান, এটাকে আমরা সিলুম বলি। দেখো সিলুম কি? সিলুম হলো পরিপাক নালী। এটা ধরো একটা প্রাণী, এটা ধরো তার পরিপাক নালী। পরিপাক নালী এটা তার কি? দেহ প্রাচীর। এই পরিপাক নালী থেকে দেহ প্রাচীর পর্যন্ত এটুকু যে ফাঁকা স্থান, এটাকে আমরা বলি সিলুম। হ্যাঁ, সিলুম উন্নত প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এই ফাঁকা স্থান, এই যে এখানে যে এরো চিহ্নটা দেওয়া হলো, এই ফাঁকা স্থানটা হলো পরিপাক নালী। এটা ধরো পরিপাক নালী, এটা পরিপাক নালী, যে এইটুকু পরিপাক নালী, আর এইটুকু হলো কি? দেহ প্রাচীর। এই দেহ প্রাচীর এবং পরিপাক নালীর মাঝখানে যে ফাঁকা স্থানটা রয়েছে, এটাকে সিলুম বলে। যদি ফাঁকা স্থানটা না থাকে, ধরো এখানে কোষ দিয়ে পরিপূর্ণ, যেরকম মেসেনকাইম কোষ অথবা প্যারেনকাইম কোষ দিয়ে যদি এই ফাঁকা স্থানটা পরিপূর্ণ থাকে, তখন আমরা বলবো কি? ফাঁকা স্থান নাই। ফাঁকা স্থান নাই মানে কি? অ্যাসিলুম। তো এদের কিন্তু সিলুম নেই। সিলুমের জায়গায় এই সিলুমটাকে ফিল করে দিয়েছে কে? বিভিন্ন প্যারেনকাইমা কোষ। ঠিক আছে, বিভিন্ন মেসেনকাইম কোষ। মেসেন মানে মিডলে থাকা, কাইম মানে ফিল আপ। ঠিক আছে, মাঝখানে, কোনটার মাঝখানে? পরিপাক নালী এবং দেহ প্রাচীরের মাঝখানে থাকা এই যে এই কোষগুলো কি? ফিল করে দিয়েছে, ফাঁকা স্থানটা ফিল করে দিয়েছে। এটা কি? মেসেনকাইম। মেসেনকাইম, এটাকে আমরা বলতেছি কি? মেসেনকাইমে পূর্ণ। ফাঁকা স্থানটা মেসেনকাইমে পূর্ণ। তার মানে কি? তার কি নাই? সিলুম নাই। এটা কি বিহীন? সিলুম বিহীন। আচ্ছা, তারপর আরেকটি ওয়ার্ড রয়েছে প্রোগোটিড। এটা সম্পর্কে তোমাদের একটু বলি। প্রোগোটিড জিনিসটা আসলে কি? প্রোগোটিড, দেখো প্রোগোটিড অ্যাকচুয়ালি হলো তার জননাঙ্গ। কার? এদের সুগঠিত জননাঙ্গ নেই, তবে জননাঙ্গের মতো একটা পার্ট রয়েছে যেটাকে আমরা প্রোগোটিড বলি। প্রোগোটিড। তো দেখো খেয়াল করো, প্রোগোটিড এইখানে রয়েছে প্রোগোটিড। এই দেখো প্রোগোটিড, এটা কি? এটাকে আমরা জননাঙ্গের সাথে তুলনা করতে পারি। এটা হলো তাদের জননাঙ্গ। প্রোগোটিড কি? প্রোগোটিড হলো প্লাটিহেলমিনথিসের জননাঙ্গ। তো এইটার ভিতরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু তৈরি হয় প্লাস কি? ডিম্বাণু তৈরি হয়। আরেকটা কথা কিন্তু তোমাদেরকে মনে করে দেই, পর্ব নাম্বার 1 2 3, পর্ব নাম্বার 1 2 3 এরা কিন্তু কি? উভলিঙ্গী। ঠিক আছে, এরা কিন্তু কি? উভলিঙ্গী। এরা উভলিঙ্গী। তো এরা একই সাথে শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে পারে। তো এটা ধরো একটা কৃমি, এই কৃমির শরীরের ভিতরে, এটা ধরো একটা প্রোগোটিড, এটা একটা থলি বিশেষ। প্রোগোটিড একটা কি? থলি বিশেষ। এই থলির ভিতরে একই সাথে শুক্রাণু এবং একই সাথে কি? ডিম্বাণু তৈরি হতে পারে। একই সাথে শুক্রাণু এবং একই সাথে ডিম্বাণু তৈরি হতে পারে। এটা ধরো শুক্রাণু, এটা ধরো ডিম্বাণু। এটা শুক্রাণু, এটা কি? ডিম্বাণু। তো একই সাথে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তাদের কিন্তু অন্য একটা কৃমির সহায়তা লাগে না, তারা নিজে নিজে শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে পারে এবং তাদের মধ্যে কি? স্বনিষেক ঘটে। স্বনিষেক
ঘটে। এই ঘটনা কোথায় ঘটেছে বলতো? শনিশেক ঘটা নিষেকের ঘটনা কোথায় ঘটেছে? এই জননাঙ্গের ভিতরে। কোন জননাঙ্গ? প্রোগোটিড নামক জননাঙ্গ, ঠিক আছে, প্রোগোটিড নামক জননাঙ্গ। এবং এটা কি তৈরি করবে? এখন জাইগোট তৈরি করবে। এই প্রোগোটিডটা শরীর থেকে বের হয়ে যাবে মলের মাধ্যমে। এই প্রোগোটিড পার্টটা, জননাঙ্গটা দেহ থেকে বের হয়ে যাবে। অসংখ্য প্রোগোটিড থাকে, তাদের শরীরে অসংখ্য প্রোগোটিড থাকে, এগুলো কি মলের মাধ্যমে বের হয়ে যায়। পরবর্তীতে এটা কি বিভিন্ন মাধ্যমে ছড়ায়, ঠিক আছে, ওই কৃমিটা বিভিন্ন মাধ্যমে ছড়ায়। তবে একটা কথা বলে দিই, তোমরা কখনোই ওয়াশরুমে, টয়লেটে কখনো, বা আমরা টয়লেটে তো যাই না, আমরা মূলত ওয়াশরুমে, ধরো অজু করতে গেলা অথবা হাত ধুইতে গেলা, কখনোই ওয়াশরুমে জুতা ছাড়া যাবা না। কারণ কি জানো? কৃমিরা ত্বক ভেদ করে, কিছু কিছু কৃমি ত্বক ভেদ করে, মানে তুমি খালি পায়ে হাঁটতেছো, ত্বক ভেদ করে তোমার শরীরে রক্তনালীর ভিতরে প্রবেশ করতে পারে। এই জন্য কখনোই ওয়াশরুমে অজু করতে যাও বা হাত ধুতে যাও, কখনোই ওয়াশরুমে জুতা ছাড়া যাবা না। আচ্ছা, তো আমরা দেখে নিলাম মোটামুটি আমাদের এই পর্যন্ত, আমরা সিলমবিহীন পর্যন্ত দেখে ফেললাম। এরা অ্যাসোলোমেট, হ্যাঁ সিলমবিহীন মানে অ্যাসোলোমেট, এরা অঞ্চলায়িত। এগুলো ব্যাখ্যা করবো আস্তে আস্তে যে অঞ্চলায়ন জিনিসটা কি। হ্যাঁ, এটা আমরা দেখবো যে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে 3টা অঞ্চল থাকে, মাথা, বক্ষ এবং উদর। হ্যাঁ, এটা ঘাসফড়িংয়ের ক্ষেত্রে 3টা অঞ্চল। তারপর আমরা দেখবো চিংড়ির ক্ষেত্রে 2টা অঞ্চল, শিরবক্ষ এবং উদর। তো এদের ক্ষেত্রে কোনো রকম অঞ্চলায়ন নাই। তুমি একটা আম পাতার কথা চিন্তা করো, চ্যাপ্টা কৃমি অন কাইন্ডস অফ কি আম পাতার মতো, একটা আম পাতার মতো এতটুকু লম্বা চ্যাপ্টা, ঠিক আছে। হ্যাঁ, চ্যাপ্টা থাকার সুবিধা কি? চ্যাপ্টা কৃমির একটা চ্যাপ্টা থাকার সুবিধা কি জানো? গোলাকার জিনিস, ধরো সাপোজ এই মার্কারটা, এই মার্কারটাকে তুমি যদি কোনো একটা সারফেসে রাখো, তাহলে শুধুমাত্র অল্প একটু জায়গা সে দখল করে নেবে বা অল্প একটু জায়গাকে সে টাচ করবে। বাট একটা আম পাতাকে রাখলে তার পুরো সারফেসটাই কিন্তু কি দেহটাকে বা পোষক দেহটাকে কি টাচ করবে। তো সে কিন্তু সংযুক্তি বা অ্যাটাচমেন্টটা আরো পাকাপোক্ত হবে। অ্যান্ড আরেকটা কথা মনে রাখতে পারো, চ্যাপ্টা হওয়ার একটা সুবিধা কি জানো? দেহ, সে কিন্তু দেহ, শুধুমাত্র মুখ না, সে কিন্তু দেহ দিয়েও পুষ্টি শোষণ করতে পারে। সে কিন্তু দেহ দিয়ে গ্যাসের বিনিময় শোষণ করতে পারে, গ্যাসের বিনিময় করতে পারে। তো যত বেশি চ্যাপ্টা, সে কিন্তু কি তত বেশি তার দেহ সারফেস বেশি, হ্যাঁ বডি সারফেস বেশি, তাহলে সে শ্বসন বেশি করতে পারবে, বেশি বেশি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আদান প্রদান করতে পারে এবং বেশি বেশি পুষ্টি দিতে পারবে দেহ সারফেস দেহ দিয়া, ঠিক আছে। তারা অন্ত্রের মধ্যে থাকে, এটা ধরো চ্যাপ্টা কৃমি এখানে আছে, এবং এই পরিপাক নালী থেকে পরিপাককৃত খাবার কিন্তু তারা খেতে পারে। আবার এই যে হুক দিয়ে, চুষক দিয়ে কিন্তু আবার তারা কি মুখ দিয়ে রক্তপান করতে পারে। মানে রক্তের সাথে কি থাকে? পরিপাককৃত খাবার থাকে, তাই না? এই পরিপাককৃত খাবার কিন্তু তারা মুখ দিয়েও খেতে পারে, আবার কি দেহ সারফেস দিয়েও খেতে পারে। তো দেহ সারফেস যদি পাতলা হয়, হ্যাঁ, যদি চ্যাপ্টা হয়, তখন কিন্তু এই পরিপাক নালী থেকে খাদ্যটা রিসিভ করা তাদের জন্য ইজি হবে, সহজ হবে বা বেশি হবে। আচ্ছা, তারপর উভলিঙ্গে এটা আমরা দেখে ফেলছি। হ্যাঁ, শনিশেক ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে শনিশেক ঘটে। আবার কি এগুলো পরে আস্তে আস্তে। আরেকটা জিনিস সিস্টোস্টোমিয়া বা শামুক জ্বর জিনিসটা কি, বা স্নেল ফিভার জিনিসটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। তো একটা কৃমি রয়েছে, সেটা হলো তোমার সিস্টোস্টোমা ম্যানসনি। এটাকে বলা হয় রক্তকৃমি, মানুষের রক্তকৃমি। এই কৃমি দ্বারা একটা রোগ হয়, এটাকে আমরা বলি সিস্টোস্টোমিয়াসিস। এটা আসলে শামুকের ভিতরে গিয়া বড় হয়। এটা 3 নম্বর পর্বের একটা কৃমি, মানুষের রক্তকৃমি ম্যানসনি। এই ম্যানসনি নামক কৃমিটা শামুকের ভিতরে, আমরা জানি কোনো একটা পরজীবী বড় হওয়ার জন্য একটা পোষক দেহ দরকার, ঠিক আছে। তো শামুকের ভিতরে 3 নম্বর পর্বের প্রাণীটা এই 5 নম্বর পর্বের শামুকের শরীরে গিয়া বড় হয়, অ্যাডাল্ট হয় বা ডেভেলপ হয়। পরবর্তীতে ওই দশাটা মানুষের শরীরে প্রবেশ করে। আর যদি কোনো একটা পরজীবী মানুষের শরীরে আসে, তখন একটা কমন লক্ষণ, সেটা হচ্ছে জ্বর। জ্বর মানে কি? দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া। তো এই 5 নম্বর পর্বের শামুকের ভিতরে বড় হয় 3 নম্বর পর্বের একটা কৃমির দশা বা লার্ভা। কোনটা? ম্যানসনি বা রক্তকৃমির লার্ভাটা 5 নম্বর পর্বের শামুকের ভিতরে গিয়ে ডেভেলপ হয়। এইটা পরবর্তীতে মানুষের শরীরে, ঠিক আছে, মানুষের শরীরে চলে আসে। আর মানুষের শরীরে কোনো একটা পরজীবী আসলে প্রথমে কি জ্বর দেখা যায়। তো এটাকেই বলে শামুক জ্বর, ঠিক আছে, বা স্নেল ফিভার। তো তুমি একটা কথা মনে রাখবে, এটা শামুক জ্বর দেখে অনেকে মনে করে এটা 5 নম্বর পর্বের প্রাণীদের দ্বারা হয় না, এটা হয় প্লাটিহেলমিনথেস বা 3 নম্বর পর্বের প্রাণী দ্বারা, ঠিক আছে। অর্থাৎ কৃমি দ্বারা শামুক জ্বর হয়। শামুক জ্বরের নামের সাথে শামুক আছে, বাট এটা শামুক দ্বারা হয় না। শামুক হলো তার বাহক। এই জীবাণুর
বা এই রোগের বাহককে বা ডেভেলপ এই শামুকের মধ্যে ওই রোগটা ডেভেলপ বা রোগের জীবাণুটা ডেভেলপ হয়, ওই লার্ভাটা ডেভেলপ হয় শামুকের ভিতরে, জন্য এটাকে শামুক জ্বর বলা হয়। আচ্ছা, এখানে উদাহরণগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, তিনটা উদাহরণ মাস্ট লাগবেই। সেটা হলো তোমার কি, প্রথমটা দেখো কি, প্রথমটা বলা আছে যকৃৎ কৃমি। আমরা তো জানি যকৃতের ইংরেজি কি, বায়োলজি কি, হেপাটিক। যকৃৎকে বলা হয় কি, হেপাটিক। তো এখানে দেখো হেপাটিকা কি, ফেসিওলা হেপাটিকা। তুমি মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো হাফেজ দ্বারা, হাফেজ। এ দেখো, যতে যকৃৎ কৃমি, হাতে হেপাটিকা, ফতে কি ফেসিওলা, হতে কি হেপাটিকা, আর যতে কি যকৃৎ কৃমি। আর এটা মনে রাখবা তানিয়ার সলনা ফাঁস, ফিতাকৃমি মানে কি ফাঁস, এটা মনে রাখতে পারো তানিয়ার সলনা ফাঁস। তানিয়ার সলনা, ফিতাকৃমি মানে ফাঁস, তানিয়ার সলনা ফাঁস। তানিয়া সোলানাম, সোলানাম, তানিয়া ফাঁস মানে কি ফিতাকৃমি, এটা মনে রাখতে পারো। আর মানুষ মানে কি, যে ম্যানসনি, সিস্টোস্টোমা ম্যানসনি, মানুষের রক্তকৃমি। ঠিক আছে, তো এই আমরা মোটামুটি দেখে নিলাম আমাদের প্লাটিহেলমিনথেস পর্বে কি কি ছিল। তো এখানে আরেকটা জিনিস আমি ব্যাখ্যা করে দেই, সেটা হলো তোমার এই যে তাদের যে পরিপাক গ্রন্থি নেই, আমরা কিন্তু দেখেছি এদের পরিপাক তন্ত্র অসম্পূর্ণ, কারণ এদের পরিপাক নালী রয়েছে বাট পরিপাক গ্রন্থি নেই। এই পরিপাক গ্রন্থি না থাকার কারণে এদের কি কোনো অসুবিধা হয় না? উত্তর হলো না ভাইয়া, এদের কোনো অসুবিধা হয় না। কেন অসুবিধা হয় না? দেখো, এরা কিন্তু পরিপাকৃত খাদ্য খায়। রক্তে কি থাকে, রক্তের মধ্যে যে খাবারটা থাকে সেটা কিন্তু পরিপাকৃত খাবার, তাই না? আমাদের রক্তনালীর ভিতরে যে খাবারটা থাকে, এটা রক্তনালী, এই রক্তনালীর ভিতরে থাকে পরিপাকৃত খাবার বা পুষ্টি, এটাকে বলতে পারি পরিপাকৃত খাবার। এটা রক্তনালী হলে এটার ভিতরে আছে কি পরিপাকৃত খাবার, যেরকম গ্লুকোজ পরিপাকৃত খাবার, অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো হলো কি পরিপাকৃত খাবার। কৃমি যদি রক্ত খায় সেটা কিন্তু পরিপাকৃত খাবার খায়, তাই না? এটা ধরো কৃমি, সে রক্ত খাচ্ছে, তো সে কিন্তু এই পরিপাকৃত খাবারগুলো খাচ্ছে। পরিপাক গ্রন্থির কাজ কি? পরিপাক গ্রন্থির কাজ হলো পরিপাক করা, বড় খাবারকে ভেঙে ছোট করা, জটিল খাবারকে ভেঙে সরল খাবার করা। তো কৃমি তো অলরেডি পরিপাকৃত খাবারই খায়। এরা যদি ধরো পরিপাক নালীর ভিতর থেকে খাদ্য খেত, তো পরিপাক নালীর ভিতরে কিন্তু পরিপাকৃত খাবার থাকে, গ্লুকোজ থাকে। ধরো এটা পরিপাক নালী, এই পরিপাক নালীর ভিতরে, হ্যাঁ, এটা ধরো পরিপাক নালী, এই পরিপাক নালীর ভিতরে কিন্তু পরিপাক ঘটে, বড় খাবার ভেঙে ছোট হয়। এটা ধরো গ্লুকোজ হলো, গ্লুকোজ একটি পরিপাকৃত খাবার। তো এই কৃমি কিন্তু এখানে আছে। কৃমি আছে কোথায়? কৃমি ধরো এখানে আছে। তো এই যে গ্লুকোজটা কিন্তু পরিপাক নালী থেকেও সে খেতে পারে, আবার ধরো এই পরিপাক নালীর পাশে ধরো রক্তনালী আছে, সেই এই গ্লুকোজটা কিন্তু হুক দিয়ে, চুষক দিয়ে সে কিন্তু মুখ দিয়েও খেতে পারে। তো মুখ দিয়েও খেতে পারে, আবার দেহ দিয়েও খেতে পারে। দেহ ত্বক দিয়ে, হ্যাঁ, বা দেহ সারফেস দিয়ে কোথা থেকে তা খায়? পরিপাক নালী থেকে খায়। আর মুখ দিয়ে হুক চুষক দিয়ে কোথা থেকে খায়? রক্তনালী থেকে খায়। অর্থাৎ আমরা বলতে পারি এরা সরল খাবার খায়। ঠিক আছে, সরল খাবার খায়। কৃমিরা কি খাবার খায়? সরল খাবার খায়। হ্যাঁ, এজন্য তাদের পরিপাক গ্রন্থি প্রয়োজন নেই। তাদের পরিপাক নালী আছে বাট পরিপাক গ্রন্থি নেই। পরিপাক গ্রন্থি না থাকার কারণে অসুবিধা হয় কি না? না, হয় না। কেন? কারণ তারা অলরেডি পরিপাকৃত খাবার বা সরল খাবার খায়। তাদের জটিল খাবারকে ভেঙে সরল করার প্রয়োজন পড়ে না। গ্রন্থি থাকার উদ্দেশ্য কি? আমাদের গ্রন্থি আছে, আমরা কি করি? জটিল খাবারকে ভেঙে সরল খাবারে পরিণত করি, বাট তাদের জটিল খাবারকে ভেঙে সরল খাবারে পরিণত করার প্রয়োজন পড়ে না, এজন্য তাদের গ্রন্থিটা নাই, তারা সবসময় সরল খাবার খায়। ওকে, তো আমরা সবগুলা পয়েন্ট মোটামুটি আমরা দেখে নিলাম। তো আশা করি আমাদের কঠিন লাগার কথা না, আমরা মোটামুটি ডিটেলসে পড়েছি। আমরা দেখি সবগুলা পয়েন্ট আমরা কভার করতে পারলাম কিনা। আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ করব। দেখো, মোটামুটি এইখান থেকে সব পড়ানো হয়েছে, কোনো কিছুই আশা করি বাদ যায়নি। ঠিক আছে, ওকে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তোমরা কমেন্টে প্রশ্ন করবে যে কোন টপিকটা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ। তোমরা আগামীকাল আমাদের পরবর্তী 2টা পর্বের ক্লাস আমরা একসাথে দেব। আসসালামু আলাইকুম।